টানা 7 দিনের ছুটির আনন্দ প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন মানুষ। ট্রেনে ভিড়, ছাদেও অনেকে, বাস লঞ্চেও যাত্রী চাপ, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। পূজা শুরু মানেই তো ঈদের আনন্দটা শুরু হয়ে যায়। টিকিট পাওয়াটা আসলে একটা যুদ্ধ। ঈদের আনন্দ তো খুবই ভালো লাগছে, শ্বশুরবাড়িতে যাচ্ছি করতে। বহুত কষ্টে উঠেছি, আর সাদে তো দেখতেই পাচ্ছেন আপনারা, যাদের সিট আছে তারাও ঢুকতে পারছে না। আগে তো যানজট ছিল, এখন যানজট নাই। বাড়ি যাবো, পরিবারের নিয়ে একসাথে ঈদ করবো, এটাই আমাকে সবচেয়ে বড় আনন্দ। ভাড়া বেশি যেতেছে, 300 টাকা 250 টাকা, ওইগুলো এখন 600 টাকা 700 টাকা যাচ্ছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব পথেই তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরিবহনে হবে না জ্বালানি সংকট। ঈদ যাত্রায় যাতে যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, যানজট না হয়, আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। আগে যে রেশনিং পদ্ধতিটা ছিল সেটা পাবলিক পরিবহন থেকে প্রত্যাহার করা হয়েছে। পর্যাপ্ত তেল দেওয়া হবে এবং সেটা দেওয়া হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছুটির দিনেও কর্মব্যস্ত প্রধানমন্ত্রী। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক। ইলেকট্রিক 3 হুইলার চালুর পরিকল্পনা। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, মশক নিধনের নির্দেশ। শেষ মুহূর্তে ঈদ কেনাকাটার ধুম। ছুটির দিনে রাজধানী সহ সারা দেশে মার্কেটে, শপিং মলে ভিড়। পোশাক, জুতার সঙ্গে প্রসাধনের দোকানেও ক্রেতার চাপ। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে উত্তরায় বোট ক্লাব। সরেজমিনে গিয়ে নতুন নির্মাণ কাজ বন্ধ করলেন মন্ত্রী। সরকারি জমি উদ্ধারে সারা দেশে অভিযান শুরুর ঘোষণা। 30 বছর ধরে পানি টেনে খাই। ওয়াসার তো প্রতি মাসে মাসে টাকা নেয়, কিন্তু ওয়াসার পানি তো খাওয়া যায় না। অফিসে বসে বসে বিল তৈরি করে এখানে আসেও না, দেখেও না, কিছু করে না। রাজধানীতে অধরা সুপেয় পানি। অভিযোগ করলে ওয়াসার বিরুদ্ধে ভুতুড়ে বিলের বোঝা চাপানোর অভিযোগ। সংকট জিয়ে রেখে নেওয়া হচ্ছে নতুন প্রকল্প। ইসরায়েলে ইরানের হামলা, ইরাক, দুবাইও আক্রমণ, তেহরানে তাণ্ডব। ট্রাম্পকে আরো কঠোর হওয়ার তাগিদ সৌদি যুবরাজের। হরমুজে মৃতদের না পেয়ে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। শুরুতেই ঈদ যাত্রার খবর জানাবো। টানা 7 দিনের সরকারি ছুটি শুরু। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। সব পথেই ঘরমুখো মানুষের ভিড়। উত্তরবঙ্গগামী ট্রেনে তিল ধারণের ঠাঁই নেই। ঝুঁকি নিয়ে ছাদে চড়ে বাড়ি যাচ্ছেন অনেকে। বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন অনেক যাত্রী। পুলিশ প্রধান জানান, যানজট নিরসনে একযোগে কাজ করছে জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরিবহন মন্ত্রী জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার স্রোত। ট্রেনের হুইসেল বেজে উঠতেই যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আনন্দ উচ্ছ্বাস। ছুটির দিনে কয়েক গুণ চাপ বেড়েছে কমলাপুর রেল স্টেশনে। ট্রেনের ভেতর জায়গা না পেয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে ছাদে উঠে পড়েন বহু মানুষ। মঙ্গলবার সকাল থেকে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। তিল ধারণের ঠাঁই না থাকায় দরজা জানালায় ঝুলেই বাড়ির পথ ধরেন অনেকেই। টিকিট থাকার পরও আসন পর্যন্ত পৌঁছাতে পারেননি এমন মানুষের সংখ্যাও কম নয়। বহুত কষ্টে উঠেছি, আর সাদে তো দেখতেই পাচ্ছেন আপনারা। এতটা ভিড় যে ভেতরে ঢোকাই যাচ্ছে না। যাদের সিট আছে তারাও ঢুকতে পারছে না, সিটে বসতে পারতেছে না, মানে আসতেই পারতেছে না। সময় ছিল যে আমাদের ট্রেনের 6:45, কিন্তু আমাদের কোনো কিছু জানায়নিও। ট্রেন দেখতেছি যে লেট হয়ে গেছে। তবে চাপ দেখা যায়নি পূর্বাঞ্চলের ট্রেনে। স্বস্তি নিয়েই বাড়ির পথে ছুটছেন এ পথের যাত্রীরা। এদিনও সময় মেনে ছেড়ে গেছে প্রতিটি ট্রেন। নিরাপত্তা ও স্বস্তির মধ্যে দিয়ে নৌপথেও বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ভোর থেকে লঞ্চ ঘাটে ভিড় করেন যাত্রীরা। টিকিট সংগ্রহ থেকে শুরু করে লঞ্চে ওঠা, সবখানেই ছিল উৎসবের আমেজ। খুব ভালো লাগতেছে, কারণ আগে তো যানজট ছিল, এখন যানজট নাই। বাসের দুর্গন্ধ আমার সহ্য হয় না, লঞ্চে অনেক ভালো লাগে। বাড়ি যাবো, পরিবারের নিয়ে একসাথে ঈদ করবো, এটাই আমাকে সবচেয়ে বড় আনন্দ। সড়ক পথেও বেড়েছে যাত্রী চাপ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে ভিড়। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন অনেকেই, তবে অভিযোগ অস্বীকার করেন পরিবহন সংশ্লিষ্টরা। ভাড়া বেশি যাইতেছে, 1500 যাইতেছে। নরমাল ভাড়া কত? 1000
800 লোকালের মতো ওইগুলো ধরেন 300 টাকা আমরা যাইতাম, 300 টাকা 250 টাকা, ওইগুলো এখন 600 টাকা 700 টাকা যাচ্ছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও নৌপথে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বাড়তি ভাড়া নেওয়া, তারপর চাঁদাবাজি, তারপর সময় মতো লঞ্চ ছেড়ে না যাওয়া, আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী বিশেষত কোস্টগার্ডের তত্ত্বাবধানে এখনো পর্যন্ত এইবার কোনো ধরনের কোনো এরকম কমপ্লেন আসেনি, ইনশাল্লাহ আসবেও না। জনসাধারণ যাতে নিরাপদে ঈদ উদযাপন করতে পারে, তার পরিবারের প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করতে পারে, তাদের যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাঠে থাকবে সব সময়। ঈদ যাত্রায় যাতে যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, যানজট না হয়, আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিবহন মন্ত্রী। যোগাযোগ সুবিধাটা নিশ্চিত করবার জন্য পাবলিক পরিবহনে আগে যে রেশনিং পদ্ধতিটা ছিল সেটা পাবলিক পরিবহন থেকে প্রত্যাহার করা হয়েছে, পর্যাপ্ত তেল দেওয়া হবে এবং সেটা দেওয়া হচ্ছে। কোথাও কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার এই মুহূর্তের খবর জানবো। কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী, গাবতলী বাস টার্মিনালে আছেন আসিফ মোহাম্মদ সিয়াম এবং সদরঘাটে আছেন শফিকুজ্জামান রুবেল। সরাসরি শুরুতেই যাব সালেহীর কাছে। সালেহী, সকালের তুলনায় দুপুরের পরে কিন্তু যাত্রী চাপ বেড়ে গেছে অন্তত 2 থেকে 3 গুণ। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কমলাপুর রেল স্টেশনে প্রধান ফটক পেরিয়ে যেখানে বড় মনিটরটি দেওয়া আছে, অর্থাৎ কোন ট্রেন কোথায় থেকে কোন সময় ছেড়ে যাবে, সেইখানে কিন্তু যাত্রীদের দীর্ঘ লাইন পড়ে গেছে। অর্থাৎ যাত্রীরা এসেই তার ট্রেনটি আসলে এখন খুঁজতে চাচ্ছেন যে তার ট্রেনটি কত নম্বর প্ল্যাটফর্ম থেকে কয়টার সময় ছেড়ে যাবে, কোনো বিলম্ব আছে কিনা সেই তথ্যটি জানার জন্য এই জায়গায় বড় মনিটরের সামনে এখন যাত্রীদের অপেক্ষায়। এই জায়গাটি জুড়ে দীর্ঘ জট তৈরি হয়েছে। এছাড়া 7 নম্বর প্ল্যাটফর্মে আছে রাজশাহীগামী ট্রেন সিল্ক সিটি এক্সপ্রেস। আর যদি এই মুহূর্তে বলি চট্টলা এক্সপ্রেস, এখন পর্যন্ত সেটি আসলে কখন ছেড়ে যাবে, কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে সেই প্ল্যাটফর্ম নাম্বার এখনও দেওয়া হয়নি, কিন্তু সেটা হচ্ছে 2:15 ট্রেন, সেটি এখনও প্ল্যাটফর্মে আসে নাই। তারপরে হচ্ছে কালনী এক্সপ্রেস সিলেটের ট্রেন, সেটি আছে 8 নম্বরে। মধুমতি এক্সপ্রেস রাজশাহী ট্রেন, সেটি 3টায় ছেড়ে যাবে, এখনও সেটির প্ল্যাটফর্ম দেওয়া হয়নি। উপকূল এক্সপ্রেস নোয়াখালী ট্রেন, সেটা 3:10 ছেড়ে দেবার কথা, সেটারও এখন পর্যন্ত প্ল্যাটফর্ম দেওয়া হয়নি। জামালপুর কমিউটার দেওয়ানগঞ্জের ট্রেন, এটা 3:40 ছেড়ে যাবে, সেই প্ল্যাটফর্ম এখনও দেওয়া হয় না। অর্থাৎ কাছাকাছি সময়ে বেশ কিছু ট্রেনের এখন যাত্রা করার সময়, যেই কারণে প্রতিটি ট্রেনেরই আসলে যারা যাত্রী রয়েছেন, যারা সেই ট্রেনে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজনের কাছে যারা যেতে চান, তারা কিন্তু এখন সেখানে এসে ভিড় করছেন যে তার ট্রেনটি প্ল্যাটফর্মের কত নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হবে এবং হচ্ছে ট্রেনটি আসলে কোথায় থেকে যাত্রা শুরু করবে সেই তথ্য জানার জন্য এখন যাত্রীরা এই জায়গাটিতে আসলে ভিড় করছেন। সকাল থেকে যতগুলো ট্রেন আমরা এখান থেকে ছেড়ে দিতে দেখেছি, তার প্রতিটা কিন্তু টাইম মতো শিডিউল অনুযায়ী কিন্তু এখান থেকে ছেড়ে গেছে, যে কারণে রেলপথের যাত্রীদের স্বস্তির ঈদ যাত্রা হচ্ছে। তবে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় থাকলেও পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে কিন্তু এখনও বলা চলে সেই অর্থ অতটা ভিড় নেই। রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন যে বিকেলের পর থেকে সেই ট্রেনগুলোতে আসলে ভিড় বাড়বে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথের ঈদযাত্রার খবর। সড়ক পথের ঈদযাত্রার খবর জানতে যাব রাজধানীর গাবতলী বাস টার্মিনালে, সেখানে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সিয়াম, বেলা গড়িয়ে এখন দুপুর এবং দুপুর হওয়ার সাথে সাথে আমরা দেখছি যে গাবতলী বাস টার্মিনাল এবং অন্যান্য যেসব এখানে আশেপাশে যে বাস টার্মিনালগুলো রয়েছে, এখানে যাত্রীর চাপ অনেকটাই তুলনামূলকভাবে কমে গেছে এবং আমরা দেখছি যে এই মুহূর্তে বাসে যে টিকিট কাউন্টারগুলো রয়েছে, বেশিরভাগ টিকিট কাউন্টারই এখন তারা অলস সময় পার করছে। তাদের এই মুহূর্তে তারা তেমন কোনো টিকিটের জন্য যাত্রীদের তেমন চাপ তাদের কাউন্টারের সামনে দেখা যাচ্ছে না। তবে কিছু অনেকে এখনও এখানে আসছেন এবং তারা টিকিট সংগ্রহের চেষ্টা করছেন। তবে যারা অগ্রিম টিকিট আগে থেকে নিয়ে রেখেছিলেন তারা জানিয়েছে যে তারা যথাসময়ে বাস তারা পাচ্ছেন। শিডিউল বিপর্যয়ের মতো কোনো ধরনের অভিযোগ তাদের মধ্যে থেকে পাওয়া যায়নি।
তবে তাদের যারা অগ্রিম টিকিট নিয়েছেন এবং যারা আজ টিকিট কাটার চেষ্টা করছেন তা উভয়ই বাড়তি ভাড়ার একটি অভিযোগ জানিয়েছেন। যদিও কি এখানে বেলা 12টার দিকে ডিএমপি বেলা 12টার দিকে এখানে আইজিপি পুলিশের মহাপরিচালক এখানে পরিদর্শনের জন্য আসেন এবং তিনি যখন এই অভিযোগের বিষয়ে জানতে পারেন তখন তিনি জানান যে যদি পুলিশের কাছে সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ আসে তাহলে তারা যথাযথই এই বাড়তি ভাড়ার বিষয়ে ব্যবস্থা নেবেন। তবে বাস মালিক এবং পরিবহন শ্রমিকদের দাবি হচ্ছে তারা বিআরটিএ নির্ধারিত যে ভাড়া নির্ধারিত দেওয়া হয়েছে সেই ভাড়া অনুযায়ী তারা বাসের ভাড়া তারা নিচ্ছেন, এখানে কোনো ধরনের বাড়তি ভাড়া তারা নিচ্ছেন না এবং তারা জানিয়েছেন যে সেই ভাড়াটি স্বাভাবিক সময়ের চেয়েও বরং তুলনামূলকভাবে অনেকটাই কম। তো যদিও এখানে পরিবহন শ্রমিকরা জানাচ্ছেন যে দুপুর গড়িয়ে সন্ধ্যার দিকে এখানে যাত্রীর চাপ আরও বাড়তে পারে। তো এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। রেল সড়কের মতো নৌপথেও ঈদে ঘরমুখো মানুষের চাপ কিন্তু বেড়েই চলেছে। আমরা ছুটির প্রথম দিনের সকাল থেকে দেখছি যে রাজধানীর সদরঘাটের যেই লঞ্চ টার্মিনাল রয়েছে সেই লঞ্চ টার্মিনালে কিন্তু বেলা যত গড়াচ্ছে লোকজন তত বৃদ্ধি পাচ্ছে, ভিড় তত বেড়ে যাচ্ছে। সচরাচর যেটা দেখা যায় যে ঈদ আসলে যে চাপটা বা প্রচণ্ড রকমের যে ভিড়টা তৈরি হয় সেটা এখনও তৈরি হয়নি। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে যেহেতু ছুটির প্রথম দিন সকাল থেকে তুলনামূলকভাবে কিন্তু আমরা এখন দুপুরে নাগাদ দেখতে পাচ্ছি যে যাত্রীদের চাপ বেড়েছে, তৎপরতা বেড়েছে। এর ফলে ধরে নেওয়া যাচ্ছে যে দিন যত গড়াবে এই চাপ আরও বাড়বে এবং যারা লঞ্চের কর্মকর্তারা রয়েছেন, সংশ্লিষ্টরা রয়েছেন, তারা বলছেন যে শেষ সময়ের দিকে এই চাপটা উপচে পড়া ভিড় পড়ে, এই জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং অতিরিক্ত লঞ্চের ব্যবস্থাও করা হয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আজকে বেশিরভাগ লঞ্চ মূলত কাছাকাছি যাতায়াত করছে, বিশেষ করে দিনের বেলা বা সকালের দিকে মূলত দূরপাল্লার লঞ্চ, বিশেষ করে শরীয়ত বরিশালের লঞ্চ বেশ কয়েকটা ছেড়ে গিয়েছে এবং তারপরে থেকে আমরা দেখছি চাঁদপুর, ভোলা, হিলসা এই সকল রুটে লঞ্চ বেশি ছাড়ছে এবং এই লঞ্চগুলোর টিকিট সংগ্রহ করছেন একদম ঘাটে এসে এবং যারা অগ্রিম টিকিট নিয়েছেন এবং যারা এখন টিকিট সংগ্রহ করছেন তারা সকলেই বলছেন যে এখন পর্যন্ত লঞ্চে অতিরিক্ত ভাড়া কোনো ধরনের সম্মুখীন তারা হতে হয়নি এবং কর্তৃপক্ষ আমরা দেখছি যে খানিক পর পর মাইকিং করছেন, সতর্ক করছেন, কেননা অনেক লোকের ভিড় সেখানে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, সেই ঘটনা এড়ানোর জন্য তারা সতর্ক করছেন। পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখছি এখানে নৌবাহিনীর, তারপর কোস্টগার্ড, পুলিশ সদস্য, র্যাব সদস্য, তারা কিন্তু এই নির্বিঘ্নে যাতায়াত তৈরি করার জন্য বা ঈদ যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিরাপদ করার জন্য তারা টহল দিয়েই যাচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে নৌপথের ঈদযাত্রাও খুব নির্বিঘ্নেই হচ্ছে এখন পর্যন্ত। সদরঘাটে উপচে পড়া ভিড় নেই, তবে দিন যত গড়াচ্ছে যেই সদরঘাটের চিত্র সেই চিরচেনা রূপ কিন্তু ফিরে আসছে। এর ফলে এবং এর থেকে বাকি দিনগুলোতে আরও চাপ বাড়বে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা, সেখান থেকে লোকসান পুষিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন তারা। তো সব মিলে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এই ছিল এই মুহূর্তে। ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সদরঘাট থেকে শফিকুজ্জামান রুবেল এবং এর আগে গাবতলী থেকে যোগ দিয়েছিলেন আসিফ মোহাম্মদ সিয়াম এবং তার আগে কমলাপুর থেকে যোগ দিয়েছিলেন নাজমুস সালেহী। এদিকে ঈদযাত্রার চাপ সামলাতে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় মোটরসাইকেলের জন্য করা হয়েছে 3টি লেন। স্বস্তিতে বাড়ি ফিরছেন উত্তরবঙ্গের মানুষ। যমুনা সেতুর পশ্চিমে যানবাহনের সংখ্যা বাড়লেও নেই যানজট। স্বজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে আপন নিড়ে ফিরছে মানুষ। সড়ক, রেল ও নৌপথে ঘরমুখো মানুষের ঢল। ঈদযাত্রার চাপ সামলাতে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় মোটরসাইকেলের জন্য করা হয়েছে 3টি লেন। ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি সিস্টেমে চলছে 2 প্রান্তের টোল আদায়। এক্সপ্রেসওয়েতেও বাড়ানো হয়েছে নজরদারি। সেতু ও সড়কে উচ্চ ক্ষমতার 181টি সিসি ক্যামেরায় চোখ রাখা হয়েছে কন্ট্রোল রুম থেকে। নতুন একটা লেন দেখলাম মোটরসাইকেলের এক্সট্রা, যার কারণে গতবার অনেক জ্যাম ছিল, এখানে অনেক লম্বা লাইন ছিল, এবার সেটা নাই। টিকিট পাই নাই, বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি ভাই। থেমে থেমে যাত্রী তোলার একটা প্রবণতা দেখা যেত, যার কারণে সেটার একটা প্রভাব পড়তো টোল প্লাজায়। এবার আমরা বাস বেটা আংশি ওপেন করে দেওয়াতে ওই সুযোগ নাই। আমরা তো কেউই ঈদে বাড়ি যাব না, আমরা আপনাদের সাধারণ মানুষের সেবায় আমরা নিয়োজিত। আমরা চেষ্টা করব যে কোনোভাবেই যেন রাস্তায় একজন যাত্রীও যেন
বিলম্বে বাড়িতে না ফিরে। পুরো প্রোগ্রামটা হচ্ছে 24 তারিখ পর্যন্ত, যার ফলে যে ধরনের প্রস্তুতি এখন আছে একই ধরনের সেটআপের প্রস্তুতি আমাদের ফিরতি যাত্রীপত্র থাকবে ইনশাল্লাহ। ঈদযাত্রায় ভোগান্তির আরেক নাম ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। তবে এখন পর্যন্ত অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরছেন উত্তরবঙ্গের মানুষ, যদিও সময়ের সঙ্গে সঙ্গে চাপ বাড়বে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। যানজট খুবই কম, আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আমার ঘরে যেতে পারবে। যানজট যদি না থাকে তাহলে একটু চালু যাওয়া যাবে বাসা। ঈদের ছুটি শুরু হওয়ায় যমুনা সেতুর পশ্চিমে যানবাহনের সংখ্যা বাড়লেও নেই যানজট। সেতুর পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল হয়ে চান্দাইকোনা পর্যন্ত ৪৫ কিলোমিটার মহাসড়ক ৪ লেনে উন্নীত হওয়ার পাশাপাশি খুলে দেওয়া হয়েছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বেশ কয়েকটি লেন। অন্য সময়ের তুলনায় যাত্রী ও যানবাহনের কিছুটা চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট নৌরুটে। নৌরুটটিতে যাত্রী পারাপার করছে ৩৩টি লঞ্চ, ২২টি ফেরি ও ৬৭টি স্পিডবোট। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আছেন সহকর্মী কাদির তালুকদার এবং পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। শুরুতেই যাচ্ছে কাদির তালুকদারের কাছে। শুরু হয়েছে ঈদযাত্রা। ঈদযাত্রাকে কেন্দ্র করে ঢাকার রাজধানীতে যারা বসবাস করেন বা যারা চাকরি বাকরি করেন তারা কিন্তু ইতিমধ্যেই তারা প্রিয়জনের সাথে আনন্দ উপভোগ করার জন্য তারা বাড়ি ফিরছেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ইতিমধ্যেই যে ঈদযাত্রা, সেই ঈদযাত্রা শুরু হয়েছে। মূলত গতকাল থেকেই ঈদযাত্রা শুরু হয়েছে। গত রাত থেকে আজ সকালের দিকে যানবাহনের পরিমাণ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষরা, আপনারা জানেন যে কারণে আসলে খুব স্বস্তিতে এই পর্যন্ত যানবাহন গুলো চলাচল করতে পারছে। এদিকে এলাকা পর্যন্ত এসে আসার পরেই এখানে একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। এই নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে গতিগুলো, যানবাহনের গতিগুলো কিছুটা কমে যাচ্ছে, যেই কারণে আসলে সমস্যা তৈরি হচ্ছে। অন্যদিকে এলাকা থেকে যমুনা সেতু পর্যন্ত যে 4 লেন প্রকল্পের দ্বিতীয় ফেজের কাজ শুরু হচ্ছে, চলমান রয়েছে। এই কারণে আসলে এখানে দুটি যানবাহনের যদি ধীর গতি শুরু হয় এবং তৈরি হয় তাহলে এলাকা থেকে এই যানজটের তৈরি হতে পারে। অন্যদিকে যমুনা সেতু রয়েছে, সেই সেতুর যে টোল প্লাজা রয়েছে এলাঙ্গা থেকে এই যানজটের তৈরি হতে পারে। অন্যদিকে যমুনা সেতু রয়েছে, সেই সেতুর যে টোল প্লাজা রয়েছে, যানবাহন অতিরিক্ত যানবাহনের কারণে সেখানে টোল প্লাজার ধীর গতি দেখা যায়, যেই কারণে আসলে যদি কখনো যানজট তৈরি হয় তবে এখান থেকে যানজট গুলো তৈরি হয়ে থাকে। আমরা জানি যে প্রতি বছরই আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের কারণে যারা উত্তরবঙ্গগামী 23টি জেলার যাত্রী রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগের শিকার হয়। তো এবারও আসলে আশঙ্কা কিছুটা রয়ে গেছে, যেহেতু এই এলাকায় ফ্লাইওভারের নির্মাণ কাজ চলমান রয়েছে। সেই চলমান থাকার কারণে আসলে যাত্রার আশঙ্কা করছে চালক এবং যাত্রীরা। তো এই ছিল আসলে আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রার বিস্তারিত খবর। চলে যাচ্ছি আমরা মুন্সিগঞ্জে সহকর্মী উজ্জ্বলের কাছে, তিনি জানাবেন সেখানকার বিস্তারিত খবর। নারীর টানে স্বজনদের সাথে ঈদ করতে রাজধানী ঢাকা ছাড়ছে লাখো মানুষ। সে কারণে কিন্তু ভৌগোলিক কারণে এই দক্ষিণাঞ্চলের মানুষ যেমন পদ্মা সেতু পার হয়ে যাচ্ছেন বাড়িতে, একই সঙ্গে কিন্তু সড়ক পথের পাশাপাশি নৌপথেও অনেকে ছুটছেন এবং সেটিও কিন্তু মুন্সিগঞ্জের ধলেশ্বরী মেঘনা পেরিয়ে যাচ্ছেন লঞ্চ ভর্তি করে। একই সঙ্গে কিন্তু যারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে এই পদ্মা সেতুতে যুক্ত হতে যাচ্ছেন তারা কিন্তু শীতলক্ষা 3 সেতু হয়ে মুক্তারপুর পাড়ি দিয়ে তারা যাচ্ছেন মাওতে। এবং এই যে ভোর রাত থেকে যে ছুটছে মানুষ, এই ঈদের ছুটির প্রথম দিনে কিন্তু ঢল নেমেছে গরমুখ মানুষের, তবে সেই চাপটি কিন্তু এখন অনেকাংশে কমে এসছে। তবে সকালে যে চাপটি ছিল, চাপ থাকলেও কিন্তু জটলা ছিল না। জটলা না থাকার কারণ কিন্তু কিছু নিয়মের পরিবর্তন করা, বুথ বাড়িয়ে দেয়া এবং একই সঙ্গে যে বাস বে চালু রেখেছে সেটি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের যে পদ্মা থানা রয়েছে সেখানে কিন্তু বাস বে চালু করবার কারণে এবং শৃঙ্খলা ফিরে এসেছে। একই সঙ্গে এক্সপ্রেসওয়েতে কিন্তু স্বাচ্ছন্দ্যের যে যানবাহনগুলো চলাচল করছে। এই যে গেলকাল যে 28,000 যানবাহন পার করেছে পদ্মা সেতু দিয়ে, একই সঙ্গে কিন্তু আজকে দুপুর পর্যন্ত কিন্তু সেই 28,000 ছাড়িয়ে যাচ্ছে। তো এতে বোঝা যাচ্ছে যে গেলকাল থেকে কিন্তু আজকে যানবাহনের চাপ অনেক বেশি। এছাড়া কিন্তু
যে পদ্মা সেতুতে যে ইলেকট্রিক টোল সিস্টেম, যেটি চলন্ত গাড়িতে টোল দেওয়ার সুযোগও কিন্তু এবার থাকছে, তবে মাত্র 400 নিবন্ধন করেছে। এই প্রক্রিয়া আরো বাড়ানোর তাগাদ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু চেকপোস্ট এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ছিল মুন্সিগঞ্জ থেকে ঈদযাত্রার সবশেষ। ঘরমুখো মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল এবং এর আগে টাঙ্গাইল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কাদির তালুকদার। ছুটির দিনে জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো বিস্তারিত জানবো। এই মুহূর্তে নিউ মার্কেটে আছেন সহকর্মী ইয়ানুর শিফাত, সরাসরি যাব তার কাছে। ঈদ যতটাই ঘনিয়ে আসছে ততটাই কিন্তু রাজধানীর বিপণী বিতানগুলোতে ভিড় এবং কেনাকাটার ব্যস্ততায় সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। এবং আমি বর্তমানে আছি রাজধানীর নিউ মার্কেট এলাকায় এবং এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যে যেহেতু আজকে থেকে ঈদের যে ছুটি সেটি শুরু হয়েছে, তাই শেষ মুহূর্তের কেনাকাটা করছেন রাজধানীবাসী। এবং আমি যে কয়েকজনের সাথে কথা বলেছি ক্রেতা সাধারণ, তারা বলছেন তাদের যে প্রধান পোশাকটি রয়েছে সেটি তারা ইতিমধ্যে কিনে ফেলেছেন এবং সেটির সঙ্গে মিলিয়ে তারা এখন জুতো এবং অর্নামেন্টস, যেগুলো জুয়েলারি এবং পাশাপাশি মেকআপ, এইসব জিনিসপত্র কিনছেন। এবং যারা আজই চলে যাবেন তারা বলছেন যে শেষ মুহূর্তে প্রিয়জনের সঙ্গে যেহেতু ঈদ কাটানোর জন্য তারা গ্রামের বাড়ি অনেকে যাচ্ছেন, তো তারা বলছেন যে তাদের জন্য উপহার হিসেবে শেষ মুহূর্তে তারা কেনাকাটা করতে এসেছেন এবং মূলত তারা এই টুকটাক যে কেনাকাটাগুলো রয়েছে সেগুলোই করছেন। আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর নিউ মার্কেটে যেখানে অনেক ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং অনেকেই বিক্রেতার সাথে আমি যেমনটা কথা বলেছি তারা বলছেন যে ক্রেতারা হচ্ছে এখন টুকটাক কেনাকাটা করছেন। এবং এই জায়গাতে শিশুদের যে সেকশনটাতে আমরা এখন বর্তমানে রয়েছে সেখানে অনেকে তাদের বা পরিবারের যে ছোট সদস্য রয়েছে তাদের জন্য এখন কেনাকাটা করছেন। এবং নারী যে ক্রেতাদের সাথে আমি কথা বলেছি তারা বলছেন যে পোশাকটি তারা কিনেছেন সেটির সঙ্গে মিলনসই জুয়েলারি বর্তমানে কিনছেন এবং পোশাকের ক্ষেত্রে তারা মোটামুটি এই বছর অনেকটা সুতি কিংবা হচ্ছে ঢেলা ঢালা পোশাকই বেছে নিচ্ছেন। এবং আমি যেমনটা লক্ষ্য করেছি যে নারীদের ক্ষেত্রে তারা অনেকটা পাকিস্তানি স্টাইলেরই পোশাক কিনছেন। তো এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর নিউ মার্কেট এলাকায় এবং এখানে ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল আমার কাছে রাজধানী নিউ মার্কেট থেকে সবশেষ। রাজধানীর নিউ মার্কেট থেকে সহকর্মী ইয়ানুর শিফাত। ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক করেন ঢাকার 2 সিটির প্রশাসকের সঙ্গে। পরে তারা জানান পরিচ্ছন্ন নগরী গড়ার পাশাপাশি মশক নিধনে জোর দিয়েছেন সরকার প্রধান। এদিন বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও ইলেকট্রিক 3 হুইলার চালু নিয়ে বুয়েট অধ্যাপকের সঙ্গে আলোচনাও করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঈদের 7 দিনের ছুটি। এর মধ্যেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11টার দিকে সচিবালয়ে আসেন তিনি। একে একে সচিবালয়ে প্রবেশ করতে দেখা যায় মন্ত্রী প্রতিমন্ত্রীদের। এদিন মশক নিধন, পরিচ্ছন্নতা ও আধুনিক পরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে 2 সিটির প্রশাসক জানান কর্পোরেশনের পাশাপাশি ব্যক্তি সচেতনতা বাড়াতে হবে। আরও জানান ঈদের বোনাস দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। মাননীয় প্রধানমন্ত্রী মহানগর ব্যাপারে খুব সিরিয়াস। উনি সর্বতই আর নলেজে রাখতে চান যে আমরা কি কাজ করতেছি, কোথায় কি কাজ বাকি আছে। একটা কাজ করতে গেলে একটা সময় তো লাগে। আমরা ইতিমধ্যে আগের চেয়ে কিছুটা হলো উন্নতি হয়েছে, এটা সবাই বলছে। বৈঠক হয় বুয়েট অধ্যাপক ডক্টর মোহাম্মদ এহসানের সঙ্গেও। পরে তিনি জানান বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, ইলেকট্রিক্যাল 3 হুইলার চালু করা সহ বেশ কিছু বিষয়ে পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। রাস্তার থেকে বর্জ্য এগুলা সরিয়ে নেওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা, যান্ত্রিক ব্যবস্থা তৈরি করা যায় কিনা। ইলেকট্রিক 3 হুইলার নিয়েও আলাপ হয়েছে, যেটা বুয়েট ডেভেলপ করেছে অলরেডি অনেকখানি। সো সেগুলোর ব্যাপারে ওনারা ভবিষ্যতে আশু পদক্ষেপ নেবেন। ঢাকার গণপরিবহন, অ্যাম্বুলেন্স সেবা সহ নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান এই বিশেষজ্ঞ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সরকারি সহযোগিতার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না বলে সাফ জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নানা সীমাবদ্ধতা থাকলেও নগরবাসীর সেবায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সিটি কর্পোরেশনের 2 প্রশাসক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন তারা। ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে রাজধানীর সূত্রাপুরে গরিব ও দুস্থদের হাতে তুলে দেওয়া হয় ঈদ উপহার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর স্পষ্ট বার্তা, সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না। আমাদের দল করুক বা কোনো দল না করুক, যেই করুক, যারা এটার জন্য কোয়ালিফাই করবে এই সকল সহায়তার জন্য, তাদেরকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। এদিন সকালে রাজধানীর উত্তরখান মধ্যপাড়ায় প্রায় 3 কোটি টাকা ব্যয় নির্মিত ঈদগাহ মাঠের উদ্বোধন শেষে ডিএনসিসি প্রশাসক বলেন, নানা সীমাবদ্ধতা উপেক্ষা করে নগরবাসীর সেবায় কাজ করছেন তিনি। অন্য আরেকটি অনুষ্ঠানে কথা বলেন দক্ষিণের প্রশাসক। আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। এই পরস্পর সহযোগিতা যদি আমাদের থাকে, আমি আশা করব শতভাগ না হলেও আগের চেয়ে অনেক বেশি আমরা সাফল্য অর্জন করতে পারব। সবচেয়ে কষ্টের কাজটা আপনারা করেন, এবং কষ্টের কাজ করেন বলেই দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর চোখে কিন্তু আপনারা পড়ছেন। আপনাদেরকে প্রথম উনি বিশেষভাবে পুরস্কৃত করছে। এ সময় নগর ভবনে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পরিচ্ছন্নতা কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন দক্ষিণের প্রশাসক। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। তিস্তা প্রকল্প বাস্তবায়নে জনগণের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত জামাত। ঈদ উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মিরপুরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। তিনি বলেন, ঢাকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর বেইজিং। বিরোধী দলীয় নেতা বলেন, বিগত দিনে বাংলাদেশের জন্য চীনের আরেক উপহার হাইজ্যাক করা হয়েছিল। দেশের ঘাড়ে চাপিয়ে দেয়া কোনো আধিপত্যবাদ আর মেনে নেওয়া হবে না। আমরা সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই, কিন্তু একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অতিচে নেওয়া হয়েছে, এই বোঝা আমরা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। বিরোধী দলও জনগণের জন্য কল্যাণকর কাজ করতে পারে, আজকের এই উপস্থিতি এবং এই আয়োজন তার প্রমাণ। দুপুরের সময় আরও থাকছে, ঈদের ছুটিতে ফেরা হলো না বাড়ি। লালমনিরহাটে ট্রাক চাপায় প্রাণ গেল সন্তান সহ দম্পতির। আহত বড় ছেলে হাসপাতালে চিকিৎসাধীন, পরিবারে শোকের মাতম। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বোট ক্লাব সরেজমিন পরিদর্শন করে নির্মাণাধীন পার্কিং সহ কয়েকটি কাজ বন্ধ করে দিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এরি। ঈদের পর সরকারি জায়গা উদ্ধারে সারা দেশে অভিযান শুরুর কথাও জানান মন্ত্রী। রাজধানীর দিয়াবাড়ির বোট ক্লাব নানা সময়ে আলোচনা আর সমালোচনায় ঘেরা ক্লাবটির বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলের অভিযোগ দীর্ঘদিনের। মঙ্গলবার সকালে ক্লাব এলাকায় সরজমিনে পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। মন্ত্রী জানান, সরকারি জায়গা দখলের এখতিয়ার কারোই নেই। আইনি ঝামেলা থাকায় ক্লাবটির নির্মাণাধীন পার্কিং সহ কয়েকটি কাজ বন্ধ করে দেওয়া হয়। যতটুকু জায়গা আছে অতটুকুই ওনারা ব্যবহার করবেন। পানি উন্নয়ন বোর্ডের যে জায়গাটা আছে সেই জায়গাটা নিয়ে ওনারা এখন কোনো কার্যক্রম যাবেন না। যতটুকু করছেন এটা নিয়ে আমরা একটা মন্ত্রণালয়ের সঙ্গে ওনাদের সঙ্গে বৈঠক হবে। বৈঠক হওয়ার পর সেখানে আমরা টোটাল আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্তটুকু জানিয়ে দিব। দখলকৃত সরকারি জায়গা নিয়মের মধ্যে আনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ঈদের পর সরকারি জায়গা উদ্ধারে সারা দেশে শুরু হবে অভিযান। জনস্বার্থে এই কাজগুলোকে সমন্বয় করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। আমরা সব কিছু একটা নিয়মের মধ্যে দিয়ে ডিপার্টমেন্টাল আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর পেরুলেও সুপেয় পানির দেখা পায়নি রাজধানীবাসী। নিরুপায় হয়ে দৈনন্দিন কাজে ব্যবহার করছেন নোংরা দুর্গন্ধযুক্ত পানি। অভিযোগ করলে উল্টো ভোগান্তিতে পড়ার পাশাপাশি দিতে হয় ভুতুরে বিল। সাইফুল রুদ্র রিপোর্ট। 30 বছর ধরে পানি টেনে খাই, আরন বেশি রং আসে। ওয়াসার সংযোগ থাকার পরও অন্য বাড়ির গভীর নলকূপ থেকে খাবার পানি তুলে আনেন শ্যামপুরের বাসিন্দা সালমা। অথচ ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান গণমাধ্যমে দেয়া বক্তব্যে প্রায়ই বলেছেন, এই পানি সুপেয়। আমরা পরীক্ষা করেই পানিকে দেই এবং সেই পানি 100% সুপেয়। ঢাকা ওয়াসা ভালো থাকলেও ভালো নেই ওয়াসার গ্রাহকরা। নোংরা দুর্গন্ধযুক্ত পানি সরবরাহের অভিযোগে সড়কে বিক্ষোভ করেছিলেন রাজধানীর যাত্রাবাড়ি, জুরাইন, শ্যামপুর ও শনিরাখড়ার বাসিন্দারা।
সঞ্চালন লাইন স্থাপন ও পানির মানোন্নয়নে একাধিক প্রকল্পে ঢাকা ওয়াসা এ পর্যন্ত হাজার হাজার কোটি টাকা ব্যয় করলেও দুর্ভোগ ও অভিযোগ কমেনি গ্রাহকের। ওয়াসার তো প্রতি মাসে মাসে টাকা নেয়, কিন্তু ওয়াসার পানি তো খাওয়া যায় না, পানিতে আয়রন, পানি গন্ধ হয়। আছে ভুতুরে বিলের অভিযোগ। তারা বলছেন পরিদর্শন না করে মিটার রিডাররা বিল করেন অফিসে বসে। ওনারা অফিসে বসে বসে বিল তৈরি করে এখানে আসেও না, দেখেও না। 6-7 মাস আগে হয়তো 1500, 1800 এরকম, এখন তো 2800, 3000। নগরবিদের মতে প্রকল্পের নামে লুটপাট ও দায়িত্ব পালনে বছরের পর বছর ব্যর্থতার পরিচয় দিয়েছে সংস্থাটি। কেন ঢাকা মরে যাচ্ছে, কেন ঢাকার পানি দূষিত, এটা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে যে কথা বলার কথা ওয়াসা সেগুলো করেনি। এমনকি ওয়াসা অতি উচ্চ অভিলাষী প্রকল্প ভাকুরতার সাভার থেকে এনেছে। ঢাকা ওয়াসা বলছে পানি সংকট কমাতে ও সরবরাহ বিস্তৃত করতে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন করে যুক্ত হওয়া 16টি ইউনিয়নে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক স্থাপন করা হবে। সেখানে প্রেশারাইজ সিস্টেম থাকবে, সেটা হলো 1575 কিলোমিটার পানির লাইন করব। এই সুপে পানি পাবে হলো অন্ততপক্ষে প্রায় 35 থেকে 40 লক্ষ মানুষ। বর্ধিত ঢাকা রেজিলিয়েন্স প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 4040 কোটি টাকা। এর মধ্যে সরকারি বরাদ্দ 591 কোটি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ 3429 কোটি ও ঢাকা ওয়াসা দেবে 20 কোটি টাকা। 2029 সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। আফগানিস্তানের কাবুলে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত 400, আহত 250, স্বাস্থ্যকেন্দ্র নয়, সামরিক স্থাপনায় আক্রমণের দাবি ইসলামাবাদের। ঈদের ছুটিতে ফেরা হলো না বাড়ি। লালমনিরহাটে ট্রাক চাপায় প্রাণ গেল সন্তান সহ দম্পতির, আহত বড় ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ছেলে, বউ আর নাতনিদের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। সড়ক দুর্ঘটনায় ঈদ আনন্দ নিমিষেই রূপ নিল বিষাদে। ট্রাক চাপায় প্রাণ গেল একই পরিবারের 3 জনের। নাতি নাতনিকে নিয়ে ছেলে বউ ঈদের ছুটিতে গ্রামের বাড়ি দিনাজপুরের হাকিমপুরে আসবে, সেই অপেক্ষায় ছিলেন বাবা মা। হঠাৎ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবরে কান্নায় ভেঙে পড়েন তারা। ছেলে খাওয়ার পর গাড়ি রওনা দিয়ে বের হয়েছে, হঠাৎ করে পিছন দিক দিয়ে গাড়ি আসে লাগে, দেওয়ার পর আর কিছু বলতে পারে। বড় লাঠি ঠ্যাং ভেঙে গেছে, ওটা অসুস্থ, বউ বলে অসুস্থ। ঈদের আনন্দ থাকলে এখন গোটা গ্রাম, গোটা মহল্লা শোকের ছায়া হয়ে যাচ্ছে। বুধবার সকালে লালমনিরহাটের পাটগ্রাম থেকে মোটরসাইকেলে 8 বছরের ছেলে ও 4 মাসের মেয়ে এবং স্ত্রীকে নিয়ে দিনাজপুরে যাচ্ছিলেন শরীফুল ইসলাম। মির্জারকোট মডেল মসজিদ এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান স্বামী, স্ত্রী ও মেয়ে। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ছেলে। এখন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, কাজ করতেছে। নিহত শরীফুল ইসলাম একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। তৈরি পোশাক খাতের 98% কারখানা ফেব্রুয়ারির বেতন পরিশোধ করেছে, আর ঈদের বোনাস দিয়েছে 97%। ঢাকা জোনে 1785টি কারখানার মধ্যে ফেব্রুয়ারির বেতন দিয়েছে 1767টি, এর মধ্যে বোনাস দিয়েছে 1753টি প্রতিষ্ঠান। চট্টগ্রাম জোনে 342টির মধ্যে বেতন 337 আর বোনাস পরিশোধ করেছে 327টি কারখানা। সচল কারখানাগুলোর মধ্যে মার্চের আগাম বেতন দেবে 870 বা 40% প্রতিষ্ঠান। যানজটের ভোগান্তি কমাতে ধাপে ধাপে কারখানা ছুটির সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও 31 নাবিক সহ এখনও আটকে আছে বাংলাদেশি জাহাজ জয়যাত্রা। হরমুজ প্রণালী পাড়ি দিতে ইরানের সঙ্গে আলোচনায় নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পারস্য উপসাগরের লক্ষ্যবস্তুর উপর ইরানের ছোড়া মিসাইলের খুব কাছে অবস্থান ছিল বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসির মালিকানাধীন জাহাজ জয়যাত্রার। অবশ্য এখন জাহাজটি কিছুটা সরে এসে শারজার আউটার পোর্ট লিমিটের মধ্যে নিরাপদে অবস্থান নিয়েছে। আমরা বাংলার জয়যাত্রা জাহাজের সিফেয়ারার্সরা এই সংকটময় মুহূর্তে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ও পেশাগত দক্ষতার সাথে সংকটময় পরিস্থিতি মোকাবেলা করছি।
28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর বেশ কয়েকবার হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা হলো, অতিমাত্রার ঝুঁকির কারণে আপাতত সেই প্রক্রিয়া বাদ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করেছে যে যদি ইরান থেকে একটা স্পেশাল পারমিশন জয়যাত্রার জন্য পাওয়া যায় তাহলে আমরা স্টেট অফ হরমুজ দিয়ে যেন বের হয়ে আসতে পারি। এদিকে যুদ্ধ অবস্থাতেও কাতারের মেসাইদ বন্দর থেকে আরব আমিরাতে পণ্য পরিবহনে বাংলার জয়যাত্রাকে ব্যবহারের জন্য বিএসসির কাছে প্রস্তাব দিয়েছে চার্টার্ড প্রতিষ্ঠান। এক্ষেত্রে পণ্য লোড করার সময় 5 দিন এবং আনলোড করার সময় আরও 8 দিন বন্দরে থাকার নিরাপত্তার কথা মাথায় রেখে প্রস্তাবটি বিবেচনা করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। আমি যদি যেটি অ্যালং সাইডে থাকি তাহলে টোটাল এয়ার ডিফেন্স কাভারেজ পাবো, সেফটি সিকিউরিটি যে কোনো সাপোর্ট সিস্টেম শরীর থেকে বেশি পাওয়া যাবে, ক্রু মোরাল আপ হবে এবং সার্বিকভাবে সমস্ত ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়ার সুবিধা হবে। তবে জাহাজের পাশাপাশি 31 নাবিকের প্রাণের ঝুঁকি বিবেচনায় ব্যবসার পরিবর্তে আলোচনার মাধ্যমে বাংলার জয়যাত্রাকে বের করে আনার কথা বলছেন সাবেক নাবিকেরা। কোন একটা দিনক্ষণ সময় নির্ধারণ করে জাহাজটা হরমুজ প্রণালী থেকে বেরিয়ে আরব সাগরে চলে আসাটাই আমাদের জন্য সবচেয়ে নিরাপদ। গত 2 ফেব্রুয়ারি ভারত হয়ে কাতারে গিয়েছিল বাংলার জয়যাত্রা। এরপর কাতারের মেসাইদ বন্দর থেকে স্টিল কয়েল নিয়ে আরব আমিরাতের জেবাল আলী বন্দরে যাওয়ার পথেই যুদ্ধের কবলে পড়ে বাংলার জয়যাত্রা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর, হরমুজ প্রণালী স্বাভাবিক করতে মিত্রদের পাশে না পেয়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্র যাদের বছরের পর বছর সাহায্য করছে তারা প্রয়োজনের সময় দেশটির পাশে নেই। শিগগিরই যুদ্ধ শেষের ইঙ্গিতও দিয়েছেন তিনি। এরই মধ্যে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইরাকে মার্কিন দূতাবাস, দুবাই বিমানবন্দর ও তেল ক্ষেত্রেও হামলা চালিয়েছে আইআরজিসি। ইরান ও লেবাননেও নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানে কঠোর হামলা চালাতে ট্রাম্পকে তাগিদ দিয়েছেন সৌদি যুবরাজ। যদিও এমন খবর প্রত্যাখ্যান করেছে রিয়াদ। সোমবার রাতভর তেল আবিব, জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায় ইরান। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি করেছে ইসরায়েল। প্রতিবেশী ইরাকেও ব্যাপক হামলা চালিয়েছে ইরান। রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি তেল ক্ষেত্র ও বিমানবন্দরেও আক্রমণ চালায় তেহরান। এছাড়া সৌদি, কাতার ও বাহরাইন ইরানের হামলা প্রতিহতের দাবি করেছে। লেবানন থেকেও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। নাহারিয়ায় বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও। তেহরানের পূর্বাঞ্চলে অবস্থিত বিদ্যুৎ বিভাগের একটি ভবনে বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানে কঠোর হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাগিদ দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ট্রাম্পকে সাপের মাথা কেটে ফেলতে বলেছেন তিনি। যদিও এমন খবর প্রত্যাখ্যান করেছে রিয়াদ। এদিকে হরমুজ প্রণালী রক্ষায় মিত্রদের না পেয়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন তিনি। ইরানের হরমুজ প্রণালী খুব বেশি দিন এভাবে ব্যবহার করা সম্ভব হবে না। অনেক দেশ আমাকে জানিয়েছে তারা আসছে। কেউ এ বিষয়ে খুবই উৎসাহী, আবার কেউ ততটা নয়। ইরান যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধের জেরে 31 মার্চ থেকে 2 এপ্রিল নির্ধারিত চীন সফর প্রায় 1 মাস পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাইসা জান্না, সময় সংবাদ। কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় অন্তত 400 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তান। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 250 জন। যদিও হাসপাতালে হামলার কথা অস্বীকার করেছে পাকিস্তান। শুধুমাত্র সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালানোর দাবি করেছে ইসলামাবাদ। এদিকে খোস্ত প্রদেশে আলাদা হামলায় 3 শিশু ও 1 নারী সহ 4 জন নিহত হয়েছেন। সীমান্তে গোলাবর্ষণ এবং বেসামরিক নাগরিকদের আক্রমণের ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খেলার খবর জানাবো। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগের কঠিন ম্যাচে মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। ইতিহাদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। সান্টিয়াগো বার্নাবেউতে ফেডেরিক ভালভার্দের হ্যাটট্রিকে 3-0 জয় তুলে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে রিয়াল। সেরা 8-এ জায়গা পেতে ম্যান সিটিকে কমপক্ষে 4-0 ব্যবধানে জিততেই হবে। ঘরের মাঠ হলেও লস ব্ল্যাঙ্কোদের বিপক্ষে সেটা এক প্রকার অসম্ভবই বলা যায়। এছাড়া আক্রমণ ভাগে শক্তি বাড়াতে ইনজুরি কাটিয়ে এ ম্যাচে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে সর্বোচ্চ লড়াই করবে ম্যান সিটিও। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। টানা 7 দিনের ছুটির আনন্দ, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন মানুষ। ট্রেনে ভিড়, ছাদেও অনেকে।
বাস লঞ্চেও বাড়তি চাপ, বাড়তি ভাড়ার অভিযোগ নেন। ছুটির দিনেও কর্মব্যস্ত প্রধানমন্ত্রী, সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক, ইলেকট্রিক 3 হুইলার চালুর পরিকল্পনা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, মশক নিধনের নির্দেশ। এবং পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে উত্তরায় বোট ক্লাব সরেজমিনে গিয়ে নতুন নির্মাণ কাজ বন্ধ করলেন মন্ত্রী। সরকারি জমি উদ্ধারে সারা দেশে অভিযান শুরুর ঘোষণা। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আরিফ। ধন্যবাদ ইমদাদ। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।